সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের B1 এর আজকে স্যার ওই যে সিমুলেশন পরীক্ষাটা স্যার, কোশ্চেন স্যার কিছুই বুঝিনি স্যার। আমাদের কেউই পারে নাই, আমাদের গ্রুপে কেউ আজকে পারে নাই কিছু স্যার, বুঝিনি কি চাইছে। সিম্পল কোশ্চেন ছিল, কিউ পয়েন্টটা ওই ভোল্টেজে সেট করতে হবে। তোমাকে দুইটা ইনফরমেশন দেওয়া আছে যে তুমি একটা কমন ইমিটার অ্যাম্পলিফায়ার বানাবা, তার মানে বিজিটি দিয়ে একটা সার্কিট বানাবা যেখানে ভিসিসির ভ্যালু তো বলা আছে আর আরসির ভ্যালু তো বলা আছে। তাহলে ভিসিসি আর আরসি যদি বলা থাকে তাহলে আমরা ইজিলি আউটপুট ইকুয়েশন লিখতে পারবো নাকি পারবো না? জি স্যার, আউটপুট পারছে, আউটপুট থেকে স্যার আইসিও বের করতে পারবো, হ্যাঁ, কিন্তু স্যার আইবি এর ভ্যালু কিভাবে বের করবো? আইবি ভ্যালু বের করবো হচ্ছে যে তোমাকে যে বিজিটি তে দেওয়া হয়েছে ওই যে ভ্যালুতে কিউ পয়েন্ট সেট হবে সেটা বলা আছে না একটা কোঅর্ডিনেট। ধরো কারো 10 ভোল্ট কারো 9 ভোল্ট বলা ছিল। জি স্যার। হ্যাঁ, তাহলে তুমি ভিসিই কিউ দিতে মানে সেটা জানো। জি আইসি স্যার। কিউ হচ্ছে কি তুমি বিজিটি থেকে সাপোজ তার যে কোনো একটা নোন কারেন্টের জন্য রান দিবা, দিলে দেখতে পারবা যে ওই জায়গায় বিজিটিতে কত কারেন্ট দিচ্ছে, তুমি ওখান থেকে তার বিটার ভ্যালু বের করে নিবা। যেহেতু আলাদা মডেলের ভ্যালু তা তোমার বিটাটা জানতে হবে, বিটাটা যদি জেনে যাও তাহলে তোমার কাজ হবে শুধু কিউ পয়েন্টে যে কারেন্টটা পাচ্ছ ওই কার্ভটা, ওই কারেন্টের ভ্যালুটাই হবে কি সাথে যদি তুমি বিটা দিয়ে ভাগ করে দাও তাহলে আইবি কারেন্ট পেয়ে যাচ্ছ। এই সেম জিনিস তো আমরা সার্কিট ডিজাইনের সময়ও বলেছিলাম, প্লাস বিজিটি রিলেটেড যখন সার্কিট ছিল তখন ওই একই জিনিসও আমি থিওরি ক্লাসে বলা হয়েছে। কিন্তু ওই যে তোমরা দেরি করেছো, ভুলে গেছো মেবি অনেকদিন পরে পরীক্ষা দেওয়ার জন্য। জি স্যার। কিন্তু আজকে এটা একদমই স্ট্রেট ফরওয়ার্ড ছিল, যে টপিকটা বা যে ল্যাব ম্যানুয়ালে আছে ওই সেম প্রবলেমটাই, শুধু ডাটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। ওখানে বিসিসি এর ভ্যালু মেবি 15 বা 20 কিছু একটা ছিল, আমাদেরটা হয়তো বা বিসিসি তে চেঞ্জ করা হয়েছে। অথবা ওখানে আরসির ভ্যালু 1K ছিল, এখানে ডিফারেন্ট আরসির ভ্যালু বলা হয়েছে। আর মেইন যেটা চেঞ্জ হচ্ছে বিজিটি তে, ওখানে সব ছিল হচ্ছে Q2 এন্ড 4টে 2 ছিল, আমাদের অন্য মডেল যার জন্য শুধু বিটার ভ্যালুটা চেঞ্জ হবে। আদারওয়াইজ পুরো প্রসিডিউর বা তুমি যদি ল্যাবের সার্কিটটা করে করো তাও তুমি মিলাতে পারবে ওই একই প্রসেসে করো। ল্যাবেরটা তো স্যার ওই যে পুরো সার্কিট দেওয়া ছিল, ওইখান থেকে স্যার আইবির ভ্যালু বের করে ফেলেছিল, এটা ইজি এখানেও ছিল। এখানেও একই জিনিস, কিন্তু এখানে আইবি তে বের করো না, আইবি তে তোমাকে যে ডাটা বলেছে ওইভাবে বের করতে হবে। তাহলে তুমি কিউ পয়েন্ট জানলে আইবিটা হবে কি, তাহলে ওই কিউ পয়েন্টের যে কারেন্ট তাকে বিটা দিয়ে ভাগ করে দিবে। এই সেম জিনিস কিন্তু আমরা যে ক্লাস এ ডিজাইন করেছিলাম না, ওখানে হুবহু একই প্রসেস লেখা ছিল। তাহলে তোমাদের দেখাতে হবে আবার। কারণ এখানে নতুন জিনিসই দেওয়া হয়েছে, মানে এখন তোমাদের এমন কিছু তো আর দিব না যেটা তোমাদের বলা হয় না, যেহেতু অনেকদিন পরে পরীক্ষা। সো আমরা চাইছিও যে স্ট্রেট ফরওয়ার্ড জিনিস দাও। এই যে ইকুয়েশন দেখতে পাচ্ছ এটা, জি স্যার। এই যে এটাই ইকুয়েশন ছিল আমাদের। এইটুকু ইকুয়েশন করতে পারলে তোমার হতো। তবে ল্যাবের সার্কিটটা তো এটা না, আমরা যে এই সার্কিটটা ইউজ করি, তা আমাদের ক্যালকুলেশনটা করতে হবে যে এই ফর্মুলাটা দিয়ে আমরা আরবির ভ্যালু বের করব। আর তুমি যদি আরবি এটা না, ল্যাবের যেটা ছিল, ল্যাবে কিন্তু এই সার্কিটটাই ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এরকম ছিল না? তুমি জি যদি স্যার। ওইটাও করতে, কারণ এই ভিভিভিটা অফসেট হিসেবেও দিয়ে দিতে, তাও আমাকে আমরা ফুল মার্কস দিব। এইটাই ধরো সার্কিট, এই ভিভিভিটা আমরা অফসেটের সাথে দিয়ে দিই, ইনপুটের সাথে। দেন আমাদের আরবিটা ভ্যালু বের করবো আর আইবি ভ্যালু বের করবো। কিভাবে বের করবো? এই যে ইকুয়েশন গুলো বের করবো, এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে খুবই সিম্পল। আমাদের এখানে এসি লোড লাইনের কথাও বলা হয়নি, মানে তোমাদের ভিডিও লেকচারে তো স্যার অনেক কিছু এসি লোড লাইনের ক্যালকুলেশনও দিয়েছে, সেইগুলিও দেয়নি, মানে এটা একদমই বেসিক ছিল। আইবি কিভাবে বের করবো স্যার, ওখানে কনফিউজড হয়ে গেছিলাম, না বিটার ভ্যালু পাচ্ছিলাম না, এই জন্য স্যার কি হয় না। তোমার কাজ হবে যে বিজিটির বিটাটা বের করে নিতে হবে, বিটা তুমি যে কোনো ভাবে বের করতে পারো। তোমার এইরকম একটা কার্ভ আসবে, ঠিক আছে? তোমার কিউ পয়েন্ট যে পয়েন্টে বল, ধরো এটা হচ্ছে সেই কিউ পয়েন্ট যেটা ধরো বলা ছিল, ধরো এটা 10 ভোল্ট বলা হয়েছে না অনেককে, যে 10 ভোল্টে সেট করো। জি স্যার। হ্যাঁ, তাহলে এই 10 ভোল্ট যখন সেট করতে বলবা, তোমার কাজ হবে 10 ভোল্টে যে পরিমাণ যে কারেন্ট পাবো এটাকে আমরা বলবো কি, এটা হচ্ছে আইসি কিউ। তাহলে আইবি কারেন্ট কি হবে? এই আইসি কিউ কারেন্ট থেকে বিটা দিয়ে ভাগ করবো, তাহলে আইবি কিউ কারেন্ট হবে। এই যে দেখো এই স্যার কেসটা, বিটাটা কোথায় পাবো স্যার? বিটা তো তুমি বিজিটি মডেলটার জন্য একবার রান দিয়ে বের করে নিতে হবে,
সেটাও তো স্টেপে দেখানো হয়েছিল যে আমরা বিজিটির একটা ইনপুটে ফার্স্ট একটা নোন কারেন্ট দিয়ে দিব, ধরো 10 মাইক্রো, দিয়ে দেখবো যে আউটপুটে কত কারেন্ট পাচ্ছি, তাহলে ওখান থেকে বিজিটি বেটা বের করবো। অথবা স্যার তোমাদের দেখিয়েছে যে আমরা চাইলে ডাটা শিট থেকেও বিজিটির ভিটা কত আছে ওইটাও দেখতে পারি, ওই যে যেটা ভি এফ এর ভ্যালু দেওয়া থাকে একটা, সবই বলা ছিল। স্যার বিটা স্যার আমাদের স্যার আমাদের কি স্যার 8টার কি অ্যাভারেজ হবে নাকি স্যার বেস্ট কাউন্ট হবে? 8টারই অ্যাভারেজ কাউন্ট হবে, 8টাই কাউন্ট হবে, মানে সবগুলি 5 মার্ক করে 40 মার্কস কাউন্ট হবে। স্যার অন্য সব সেকশনে স্যার তো এতগুলো এক্সাম হয় নাই স্যার। অন্যগুলিতে টপিকগুলি ভাগ করেছিল, মেবি দুইটা হিসেবে একসাথে কাউন্ট হবে। আমরা যেমন 5 5 করে আলাদা করে ভাগ করে দিয়েছি যাতে তোমরা শুধু ওই টপিকেই ফোকাস থাকো, অন্যরা হয়তো দুইটা মিল একটা নিয়েছে। ঠিক আছে, তারপর আমরা চেষ্টা করবো যে এখান থেকে যাতে অ্যাটলিস্ট 1 2টা বাদ দিয়ে বেস্ট যেটা হয় সেটা কাউন্ট করো। ঠিক আছে, তো সেটা আমি বাকি টিচারদের সাথে কথা বলে ওইটাই প্রপোজ করবো, আগে দেখি তোমাদের কি অবস্থা হয়। ঠিক আছে, মানে এমন কিছু করব না যেটা তোমাদের লস হয়, যেটা করলে তোমাদের ভালো হয় সেটাই করা হবে। আর প্রত্যেকবার আমরা কিন্তু তোমাদেরকে কম বেশি মার্কস অনেক বাড়িয়ে দেওয়া হয়, যেটা পরীক্ষা হয় তার থেকে বাদ। সো এটা নিয়ে চিন্তা করার কিছু না, তোমরা যদি পরীক্ষা ঠিক মতো দাও, মানে টাইমলি দাও, তাহলে আর প্রবলেম হবে না। কিন্তু আজকে কি খুবই কঠিন ছিল বলো, যে আমি দেখালাম, কতক্ষণ লাগবে বলো? স্যার এটা বুঝিনি স্যার, আমাদের একজনও করতে পারেনি। তার মানে তোমরা একদমই প্র্যাকটিস করনি বলো, এটা তো সেটাই মিনিং হচ্ছে না। স্যার আমরা মূলত স্যার গেটটা বেশি করছি, বিজিটিটা আর কি অনেক আগে করছিলাম স্যার, ভুলে গেছি। এটার জন্য রেসপন্সিবল কে, আমি না তোমরা? তোমাদেরকে বারবার বলছিল যে আমরা পরীক্ষাটা দিয়ে দাও, পর পিছিয়ে না, কারণ পিছিয়ে হলে আমাদের একই মেনটেন করতে গেলে আমাদের লাস্ট পর্যন্ত চলে যাবে, পরীক্ষা লাস্টে চলে যাবে। এই সেম জিনিস তোমাদের বলা হয়েছিল না? বলো, সবকিছুই তো আমরা বলে দিয়েছি আগেই, যেটা করলে এই এফেক্ট হবে। যেমন তোমাদের আরেকটা গ্রুপে এরকম করেছে, ওরা পার্সিয়ালি একটা পরীক্ষা দেয়নি, তো ওদের পরীক্ষাও কিন্তু লাস্টেই নেওয়া হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস, তোমাদের নেক্সট উইকে ইলেকট্রনিক্স এর এই যে ওপেম এর, ঠিক আছে, এই লাস্ট দিন পর্যন্ত যা পড়েছি ওই পর্যন্ত তোমার একটা এক্সাম হবে। তোমাদের অন্য সেকশন কিছু বলেছে, এ বা সি? না স্যার, কিছু তো বলেন না এখনো। আচ্ছা, আমি ওদেরকে লাস্ট দিনে বলেছিলাম, তোমাদের বলতে ভুলে গিয়েছি। তো তোমরা এটা ফাইনালাইজ করে বৃহস্পতিবারের মধ্যে আমাকে জানাবা, সবাই মিলে ডিসিশন নিবা, যেই দিন দিবা একদিনে নিব, একটা কোশ্চেনে নিব। আমি চেষ্টা করবো একদমই সিম্পল কোশ্চেন করতে, বাট আগামী নেক্সট উইকে যে কোনো একদিন তোমরা এক্সামটা দিবে, যে কোনো সময় দিতে পারো। ঠিক আছে স্যার? হ্যাঁ বলো। স্যার সেকেন্ড কুইজের পর থেকে হচ্ছে স্যার কালকে পর্যন্ত হলো, মানে লাস্ট ক্লাস হ্যাঁ, পর্যন্ত। মানে ওপেন থেকে স্টার্ট হয়ে লাস্ট ক্লাস পর্যন্ত, মানে আজকে যেগুলো দেখাচ্ছি ভাই, যেটা লাস্ট ক্লাস স্টার্ট করেছিলাম এটা দিব না, এর বাদে। ওকে স্যার। স্যার স্যার পিডিএফটা একটু আপলোড করে দিন স্যার। হ্যাঁ পিডিএফটা স্যার একটু আপলোড হ্যাঁ, করে দিন। পিডিএফটা আমি আজকে করে দিব, আমি বললাম না যে রেডি করতে সময় লাগছে, কারণ আমার এইগুলো দেখো, এগুলো সব ড্র করতে হচ্ছে, এগুলো বইয়ের থেকে কিন্তু নাই। ভালো করে ড্র করার পর ক্রস চেক করতে হচ্ছে, আবার দেখতে গিয়ে দেখা যায় আরো ভুল থাকে। এখন সিঙ্গেল হ্যান্ড একজন করলে তুমি বুঝতে পারছো যে অনেক ভুল হয়ে যায়। আর দেখো এখানে টোটাল করতে গিয়ে প্রায় কত পেজ লেগেছে দেখা যাচ্ছে। জি স্যার। এইগুলি প্রত্যেকটা নোটে কিন্তু আমার এই, যেহেতু অফ মানে অনলাইনে ক্লাস হচ্ছে, আমাকে এই বন্ধের মধ্যে বসে বসে করতে হচ্ছে, তো বুঝতে পারছো অনেক সময় লাগছে এই জন্য। ঠিক আছে, এবং তোমাদের চেষ্টা করেছি যাতে আমি লেকচার না দিলেও যাতে তুমি দেখেই বুঝতে পারো, প্রত্যেকটা ক্যালকুলেশন স্টেপ বাই স্টেপ দেখে দিয়েছি। আচ্ছা, তাহলে কিন্তু এটা তোমরা অবশ্যই বৃহস্পতিবারের মধ্যে ফাইনালাইজ করে গুগল ক্লাসরুমে লিখে দিবা, বুঝতে পেরেছো সিলেবাস? এবং তোমাদের ক্লাসে বাকিদের জানিয়ে দিও। আর তোমরা তোমরা বি আর সি এর সাথে কথা বলে ফাইনাল করে একটা ডেট আমাকে জানাবে। ওকে, তাহলে সিলেবাস কতটুকু? ওপেন এই নোটটা যেখান থেকে স্টার্ট হয়েছে ওখান থেকে শুরু করে এই যে আজকে যে টপিকটা দেখাবে, যেটা অ্যানালগ কম্পিউটার, যেটা এর আগ পর্যন্ত 96 পেজ পর্যন্ত স্যার। মানে এখানে তো এক্সট্রা এক্সাম্পল দেওয়া আছে যাতে তোমরা বুঝতে পারো। আর যদি হিসাব কর পেজ হিসেবে, তাহলে 96 পেজ পর্যন্ত। আচ্ছা স্যার। ঠিক আছে, আর এর মধ্যে অনেক কিছু আছে যেগুলো আমি যে এক্সট্রা দেখিয়েছি, এগুলো তুমি দেখতে পারো, তুমি তোমার দেখলে তোমার মেন কথা তোমার ডিজাইন ক্যাপাবিলিটি বাড়বে। ঠিক আছে,
ওকে, তাহলে এখান থেকে স্টার্ট করে যেটা গতকালকে বলেছিলাম, তা আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি ওইটা, যেহেতু গতকালকে ড্র করে করে লিখে করছিলাম। ওকে, তাহলে আজকেও আমরা ওই লাস্ট দিনের প্রবলেমটা আবার দেখছি। তো এইখানে বলেছিলাম যে এরকম কিছু ভেরিয়েবল আছে, এরকম ভেরিয়েবলের সলিউশন বের করা যায়। তা আমরা জানি যতগুলি আননোন থাকে অ্যাটলিস্ট আমার অতগুলি ইকুয়েশন লাগবে। তো এই জিনিসগুলি মেবি লাস্ট দিন বলেছিলাম, বলা হয়েছিল না এটা? জি স্যার। আচ্ছা, আমি বলেছিলাম যে এই টাইপের সার্কিটে তোমাকে বায়াসিং এর রেঞ্জও দেওয়া থাকবে। আচ্ছা, আমি জাস্ট একটা ওভারভিউ বলে যাচ্ছি যে আমাদের কি করতে হবে, আমাদের সুবিধার মতো এখান থেকে যে কোনো একটা ইকুয়েশন নিয়ে ওখান থেকে ইকুয়েশনটাকে এক্স বা প্রথম যে ভেরিয়েবল তার জন্য রিঅ্যারেঞ্জ করতে হবে। নট নেসেসারি যে প্রথমটাকেই নিতে হবে, তুমি তোমার যেটা সুইটেবল সেটা তুমি নিবা। সাপোজ কোনো একটা ইকুয়েশন ধরো স্টার্টিং হচ্ছে এক্স দিয়ে, এখানে কোনো কোফিশিয়েন্ট নাই সাথে, তাহলে আমরা ওই ইকুয়েশনটা এক্স এর জন্য মেজার করে ইজি হবে না? সেটা যে লাস্ট ইকুয়েশনও হয় তুমি নিতে পারো। সো তোমার কাজ হবে তোমার সুবিধার মতো যেভাবে নিলে তোমার সার্কিটের ইকুয়েশন লেখা প্লাস ডিজাইন করতে ইজি হয়, তুমি ওই ফরম্যাটে যে কোনো একটা ইকুয়েশন থেকে ফার্স্টে শুধুমাত্র ফার্স্ট ভেরিয়েবলের জন্য রিঅ্যারেঞ্জ করে নিব। দেখো এখানে ফার্স্ট ভেরিয়েবল বের করার জন্য সেকেন্ড আর থার্ড ভেরিয়েবল কি ইনপুট হিসেবে দিতে হবে। সিমিলার ভাবে যেহেতু তুমি ফার্স্টেরটা নিয়ে নিয়েছো, এখানে আমরা একই অর্ডারে নিচ্ছি, তাহলে আমরা সেকেন্ডটার জন্য নিয়ে সেকেন্ড ভেরিয়েবলের জন্য ইকুয়েশন লিখছি। এখানে আবার দেখা যাচ্ছে যে সেকেন্ড ভেরিয়েবল বের করতে গেলে ফার্স্ট এবং এই থার্ড ভেরিয়েবলকে ইনপুট দিতে হবে। তা আমরা এই ইকুয়েশন তো নিয়ে নিয়েছি, লাস্ট একটাই আছে, তো আমাকে যেটা করতে হবে এটাই ব্যবহার করে থার্ড ভেরিয়েবলের জন্য আমার যে ইকুয়েশনের ভ্যালু হয় সেটা মেজার করতে হবে। আমি একই ইকুয়েশনকে দ্বিতীয়বার নিতে পারবো না। তা এখানেও দেখতে পাচ্ছি যে এইটাকে ডিজাইন করার জন্য ফার্স্ট এবং সেকেন্ড ভেরিয়েবলকে তোমার ইনপুট হিসেবে দিতে হবে। তার মানে প্রত্যেকটা বের করতে গেলে তোমার আলাদা অন্য ভেরিয়েবল গুলি ইনপুট হিসেবে দিতে হবে। এটা হচ্ছে আমরা দেখতে পারলাম, এবং এগুলিকে আমরা আলাদা করে ইকুয়েশন নাম্বার দিয়ে রেখে দিলাম। আজকে আমাদের কাজ হচ্ছে যে আমরা এইগুলি ডিজাইন করব। আচ্ছা, তো ডিজাইন করার জন্য ফার্স্টই আমরা ধরে নিলাম যে আমরা যেহেতু একটা অ্যাডার টাইপের সার্কিট বা ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার ইউজ করবো, তো আমরা রেজিস্ট্যান্সের একটা ইনিশিয়াল ভ্যালু ধরে নিলাম যাতে বারবার আমি একই ভ্যালু বসাতে না হয়। এখন আমরা এটা ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার দিয়ে করলে আমার জন্য ইজি হবে, কারণ দেখো তো এই ইকুয়েশন গুলিতে এট এ টাইম যোগ এবং বিয়োগ দুইটাই আছে না? আমার কোনটা দিয়ে করলে বেটার হবে, অ্যাডার দিয়ে করলে না ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার দিয়ে করলে? আচ্ছা, অ্যাডার দিয়ে করতে পারো তুমি, কোনো সমস্যা নেই, কিন্তু সেক্ষেত্রে প্রত্যেকটা ইকুয়েশনের জন্য কয়টা করে অ্যাডার লাগবে? দুইটা করে লাগবে। তা তিনটা ইকুয়েশনের জন্য 6টা অ্যাডার লাগবে। আর যদি তুমি ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার দিয়ে করো তাহলে একটা ওপেম ইউজ করে তুমি আসলে পুরো কাজ করতে পারছো। ঠিক আছে কি? আচ্ছা, তা লাস্ট দিনে যে কথাগুলি বলছিলাম যে এই টাইপের কাজ যখনই আমি করব তখনই আমার একটা জিনিস করতে হয় কি, আমার সার্কিটটা ব্যালেন্স করার একটা কন্ডিশন আসে না এরকম, যে যখন আমি ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার ইউজ করি আমরা জানি ইনভার্টিং আর নন ইনভার্টিং টার্মিনালকে ব্যালেন্স করতে হবে। আর এখানে যেহেতু আমরা এটাকে ইনপুট দেখছি, তো এটা হচ্ছে তার ইনপুট আর এটা হচ্ছে তার গেইন ফ্যাক্টর, এটা একটা ইনপুট, বাট এখানে একটা ইনপুট ডাইরেক্টলি 20। তো আমরা যখনই এরকম কোনো ইনপুট পাবো তখন আমরা এটাকে ভেঙে লিখবো। কিভাবে ভেঙে লিখবো, যে ওইটাকে গেইন আর তার যে ভ্যালু মানে ইনপুটের ভ্যালু এটাকে আমরা ভাগ করে লিখবো। তারপরে আমরা এইভাবে বলতে পারি এটা গেইন আর এটা হচ্ছে ইনপুটের ভ্যালু। তাহলে আমি এই ভ্যালুটাকে যে কোনো অর্ডারে লিখতে পারি। যেমন দেখো এখানে 20 ছিল, তুমি চাইলে এখানে 20 কে গেইন বানাতে পারো, 1 ভ্যালু দিতে পারো, অথবা ভ্যালুকে 1 করতে পারো, মানে 20 করতে পারো, গেইন 1 করতে পারো। তুমি চাইলে ভ্যালুটাকে হাফ করতে পারো, গেইনটাকে 40 করতে পারো, তোমার যেভাবে করলে সুবিধা তুমি নিতে পারো। তা আমরা এখানে ধরে নিয়েছি যে ওকে, আমরা গেইনটাকে 1 করছি আর ভ্যালুটাকে 20 দিব, তাহলে সার্কিট একরকম হবে। কেউ যদি অন্য অর্ডার যে কোনোটা নেয় তার সার্কিটের ডিজাইন বা তার গেইনের রেশিও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা কি বুঝতে পারলাম? ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেখো এই দুইটা হচ্ছে মাইনাস, তার মানে এগুলো যাবে ইনভার্টিং টার্মিনালে। তাহলে ইনভার্টিং টার্মিনালে এদের গেইন কত দেখো, 3/2 আর 2। আমি এটাকে যোগ করলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 7/2। ঠিক আছে? আর নন ইনভার্টিং টার্মিনালে শুধু একটা 1 আছে, তা 7/2 মানে কত, 3.5। তাহলে আমাদের কাজ হবে যে দুইটাকে যেহেতু ব্যালেন্স করতে হবে, এটাকে তো আমি আর কমাতে পারবো না, তাহলে অপোজিট টার্মিনালে সামথিং কিছু একটা অ্যাড করে এর সমান করতে হবে। কতটুকু অ্যাড করতে হবে সেটা আমরা এইভাবে ক্যালকুলেট করে বের করলাম।
যেহেতু আমরা দেখতে পাচ্ছি নন ইনভার্টিং এ কম আছে, সো নন ইনভার্টিং টার্মিনালে এই ভ্যালু এমন একটা কিছু অ্যাড করতে হবে যার গেইন হবে 5/2, বাট আমরা তো চাচ্ছি কি ইকুয়েশনের ভ্যালুটা কি সেম থাকুক না চেঞ্জ হয়ে যাক। আমরা তো চাচ্ছি এই ইকুয়েশনতেই এক্স এর ভ্যালু বের করবো। আমি যদি সামথিং কিছু একটা এর সাথে গেইন অ্যাড করার জন্য যদি 5/2 অ্যাড করে দেই আর ওর সাথে অন্য একটা ভ্যালু দিয়ে দিই, তাহলে তোর ইকুয়েশনের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমরা সবসময় ইনপুট দিব কত, 0 ভোল্ট। আচ্ছা, তাহলে আমাদের দেখো ইকুয়েশনটা পেয়ে গেলাম, তো এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন। আর আমরা কিন্তু এক্সট্রা ব্যালেন্স করার জন্য তাহলে কি অ্যাড করব, বলা হচ্ছে যে তো নন ইনভার্টিং অ্যাড করবো, তাহলে হবে একটা প্লাস আসবে, 5/2 আসবে, আর সাথে ইনপুট কত হবে, 0। তাহলে খেয়াল করে দেখো, একটাতে ওয়াই দিব, ওয়াই এর গেইন কত হবে, 3/2। 3/2। তো আমি যদি এখানে আর দেই, আর এটা যেহেতু মাইনাস, তাহলে সরি এখানেও আর দিচ্ছি, তাহলে এখানে ওয়াই দিলাম। 3/2 আনতে গেলে আমাকে কি বসাতে হবে, 2/3R। হ্যাঁ, কারণ আমাদের ফর্মুলাটা হচ্ছে এই রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই এই রেজিস্ট্যান্স, এটা না? তাহলে আমি যদি এভাবে বসাই তাহলেই তো আমি এটা পাচ্ছি নাকি? ঠিক আছে, কি এই যে আর গুলি ক্যান্সেল হয়ে যাবে। জি স্যার। ওকে, তাহলে আমি এইভাবে করে একটা গেইন বসালাম। নেক্সট এর গেইন কত দেখো, 2, আর এটা কি মাইনাস না প্লাস? মাইনাস স্যার। তাহলে আমি এটা বসাবো ইনভার্টিং টার্মিনালে, গেইন 2 মানে কত, R/2। এখানে কত ছিল, ইনপুট 20 দিলাম, যেহেতু প্লাস তার মানে প্লাসে যাবে, আর গেইন কত, 1 মানে কত, R/R। আর অ্যাডিশনাল ব্যালেন্স করার জন্য কতটুকু লাগবে, 5/2। তাহলে আমি বসাবো কত, 2/5। আর কোথায় বসাতে হবে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি নন ইনভার্টিং এ বসাতে হবে, তাই ইনপুট কত দিব, 0। তাহলে আমরা এটা বসালে কি পাচ্ছি, এক্স। এটা কি বুঝতে পারলাম সবাই? স্যার। হ্যাঁ বলো। স্যার 20 জন্য স্যার আরটা কি হবে স্যার, আসলে দেখা দিন স্যার। 20 জন্য 8টা আসছে কেন, আমরা গেইন নিয়েছি কত, 1। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল, এটাকে যদি আর এ বলতাম, এটাকে যদি আর এ 1 বলতাম, তাহলে এরকম ফর্মুলা ছিল না গেইনেরটা? জি স্যার, জি স্যার। তাহলে দেখো বসালে কি হবে, এখানেও আর এখানেও আর, তাহলে কত হয়ে গেল গেইন, 1 স্যার। বুঝতে পারছি। আচ্ছা ওকে, তাহলে এটা গেল। এখন আমরা আবার করতে চাচ্ছি হচ্ছে সেকেন্ড যে ইকুয়েশন ছিল, মানে 5 নাম্বার যে ইকুয়েশন দিয়েছিলাম, সেটা হচ্ছে ওয়াই ভ্যালু ছিল এরকম। তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি যে একটা ভ্যালু হচ্ছে হাফ। তাহলে আমরা কি করতে পারি, গেইনটাকে হাফ ধরে ইনপুট 1 ধরতে পারি, অথবা তুমি চাইলে উল্টাটাও করতে পারতো, যে না আচ্ছা আমি গেইন 1 ধরবো, ইনপুটকে হাফ ধরবো, যেটা তোমার সুবিধা তুমি নিতে পারো, রেজাল্ট সেম আসবে। তাহলে আমাদের কাজ হবে আবার নন ইনভার্টিং এর জন্য আমরা গেইনের টোটাল সাম কত বের করছি, আর ইনভার্টিং এ দেখছি এটা, তাহলে কার ভ্যালু বেশি আছে, স্যার নন ইনভার্টিং এ বেশি। তাহলে আমরা বিয়োগ করে দেখবো কতটুকু বাড়তি হচ্ছে, সেটা আমরা ইনভার্টিং এ অ্যাড করে দিব। প্রসেস কি বুঝতে পেরেছি তাহলে? জি স্যার। ওকে, তাহলে আমাদের যে ইকুয়েশন আছে এটা, এই ইকুয়েশনের রেশিও দেখে আমরা সার্কিট ড্র করব। সো আমি আর এটা এক্সপ্লেন করছি না, আমার মনে হয় বুঝতে পারছো। ওকে, লাস্টে যেটা আবার দেখি যে এটা হচ্ছে জেড এর জন্য, এখানেও আমরা সেম কাজ করব। এখানে দেখা যাচ্ছে 6 আছে, আমরা গেইন 1 রেখে ইনপুট 6 দিতে পারি, বা উল্টাটাও করতে পারি। দেন আমাদের কাজ হচ্ছে নন ইনভার্টিং এর রেশিও বের করব, মানে গেইন গুলি টোটাল কত, ইনভার্টিং এর বের করলাম, দেন দুইটার মধ্যে পার্থক্য থেকে ভ্যালু বসিয়ে আমরা এই সার্কিটটা ড্র করলাম। এটা কি বুঝতে পারলাম? স্টেপ কি বলবো কিভাবে কোন ভ্যালুটা আসছে, বলতে হবে আর? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এই যে 3টে সার্কিট আলাদা এঁকেছে, এইটা তোমাদের জন্য করার দরকার নেই। মানে আমি এটা নোটে যে আলাদা আলাদা যখনই ইকুয়েশন লিখছি সার্কিটটা এঁকে দিয়েছি, এটা তোমাদের পরীক্ষার খাতায় করার প্রয়োজন হবে না, ঠিক আছে? এটা করে দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে তুমি যখন ক্যালকুলেশন করছো যাতে তুমি সাথে সাথে দেখে বুঝতে পারো। তোমাদের যেটা করতে হবে, তোমাদের এই সার্কিটটা আঁকতে হবে। এটা হচ্ছে ওই 3টে সার্কিট। কারণ আমরা যখন ড্র করব, আমরা একটা এরকম বড় পেজ নিব, মানে আমরা যখন সার্কিট আঁকবো একটা ফ্রেশ পেজের মধ্যে পুরোটা পেজ ধরে সার্কিট আঁকবো, ঠিক আছে? ফার্স্টে আমরা যেহেতু 3টে সার্কিট, আমরা 3টে সার্কিটে আলাদা আলাদা ড্র করব। এখন দেখো খেয়াল করে, যখন আমরা এক্স এর ভ্যালু বের করছিলাম, আমাদের কিন্তু 2টা আননোন ছিল না, এই 2টাকে ইনপুটে দিতে হচ্ছিল। জি স্যার। কিন্তু আমি তো এক্স ওয়াই আর জেড এর ভ্যালু বের করছি, তাহলে আমি ইনপুটে যদি আগের থেকেই ভ্যালু জানি, তাহলে আমি আর বের করবো কি?
লজিকটা কি বুঝতে পারছো? না স্যার। মানে আমি যদি ভ্যালু এক্স ওয়াই এর জানি, তাহলে তো আমার দ্বিতীয়বার আর এক্স আর ওয়াই এর জন্য সার্কিট বের করার দরকার নেই। আর যদি আমি এক্স আর ওয়াই এর ভ্যালু না জানি, তাহলে আমি এখানে এক্স আর ওয়াই এর ভ্যালু ইনপুট দিব কিভাবে? বুঝতে পারছো কি বলছি এখন? তার মানে আমি আসলে এদের ভ্যালু জানি না, কিন্তু আমি যখন সার্কিট গুলি ড্র করছিলাম, খেয়াল করে দেখো আমি কি বলছিলাম, যে তুমি যদি ওয়াই বের করতে হয় তোমাকে ইনপুটে কি দিতে হবে? এক্স এবং এক্সাক্ট। জেড এর ভ্যালু জেনে দিতে হবে। তুমি যদি জানো তাহলে তো ইনপুট দিবা, না জানলে কি এখানে ইনপুট দিতে পারবা? পারবো না। আচ্ছা, তাহলে আমরা এই জন্য এই অ্যারেঞ্জমেন্টটা করছি কি, আমরা সার্কিট গুলি নিচে নিচে আঁকবো, আঁকার পরে এই সার্কিটে তোমাকে কিসের ভ্যালু দিবে? এক্স এর ভ্যালু দিবে। আর এই ইকুয়েশনের জন্য আমরা দেখেছিলাম যে এক্স এর ভ্যালু কত ছিল? 2। তার মানে তুমি যদি এই সার্কিটটাকে বানাও, তাহলে এই ইনপুট গুলি দাও এক্স আর ওয়াই, তাহলে এই ভ্যালু দিবে 2। বাট আমরা যখন এক্স এর ভ্যালু পেয়ে যাব, তখন আমরা যেটা করব, যেখানে যেখানে এক্স এর ভ্যালু ইনপুট হিসেবে নিবে, সেখানে এই আউটপুটটা নিয়ে গিয়ে কানেক্ট করে দিব। বুঝতে পেরেছি? তাহলে এই আরেকবার। যেখানে আমার অন্যান্য সার্কিট গুলিতে ইনপুট হিসেবে এক্স ইউজ হবে, ওই আউটপুটটা নিয়ে ওইগুলির ইনপুটে কানেক্ট করে দিব। জি স্যার, বুঝতে পারছি। এখন আমি যখন ওয়াই পাচ্ছি দ্বিতীয় সার্কিট থেকে, আমরা জানি যে যখন এক্স ক্যালকুলেট করছিলাম তখন কি আমার ওয়াই এর ভ্যালু দরকার ছিল না? জি স্যার। এই ওয়াই এর যে সার্কিট আউটপুটটা, এটাকে এনে দেখো যেখানে যেখানে ওয়াই কে ইনপুট হিসেবে ইউজ হচ্ছে, ওই প্রত্যেকটা পয়েন্টে আমি এই আউটপুটটা কানেক্ট করে দিব। তাহলে আমার এখানে ওয়াই এর ভ্যালু যে 4 হবে, সেটা আবার প্রত্যেকে ইনপুট হিসেবে পাবে। এমন লাস্ট অফ অল যখন তুমি জেড এর সার্কিট ডিজাইন করবা, এর যে আউটপুট হবে ফাইনাল, সেটাকে নিয়েও যেই সব সার্কিটে, মানে নিশ্চয়ই জেড এর সার্কিট আর জেড ইনপুট নিবে না, অন্য সার্কিটে ইনপুট নিবে, ওই সার্কিট গুলিতে দেখো আমরা এই যে জেড এর ভ্যালুকে ইনপুট হিসেবে দিয়ে দিচ্ছি। তাহলে এইভাবে যখন আমরা ফিডব্যাক কানেকশন দিয়ে দিব, দিয়ে তুমি যদি সার্কিটটাকে রান দাও, দেখবা যে জাস্ট রান দেওয়ার পরে এখানে তুমি যদি মাল্টিমিটার বসাও, অসিলোস্কোপে দাও, যেটাই বসাও, ভোল্টমিটার বসাও, দেখবা যেখানে ভ্যালুগুলো শো করছে। সিস্টেমটা কি বুঝতে পেরেছি? স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা যে হচ্ছে ওই এক্স ওয়াই জেড, স্যার এক্স ওয়াই জেড এর জন্য স্যার ইকুয়েশন যে বের করলাম প্রথম দিকে একদম, হ্যাঁ স্যার ওখানে তো দেখলাম স্যার ইনভার্টিং এর পার্ট ছিল এবং নন ইনভার্টিং পার্টও ছিল। স্যার নন ইনভার্টিং পার্ট কি স্যার নাও থাকতে পারে? নাও থাকতে পারে, সবগুলো ইনভার্টিং হতে পারে, সবই নাও। এমন হতে পারে যে ধরো এই সার্কিটটার সবগুলি ভ্যালু, মানে এটা এখানে কোনো কিছু কানেক্টেড না, সবগুলো এখানে কানেক্টেড। ঠিক আছে, তাহলে আমাদের কাজ হবে কি, আমরা আগে সবগুলি মিলে রেশিও বের করবো, মানে গেইনটা কত বের করব। বলেছি না এই সার্কিটটা কিভাবে কাজ করবে? তখন কাজ করে যখন নন ইনভার্টিং এর রেশিও আর ইনভার্টিং এর রেশিও দুইটাই সেম Same হয়, হতে হবে না? তা যদি সবই নন ইনভার্টিং এ থাকে বা সবগুলি যদি ইনভার্টিং এ থাকে, তা আমার আরেকটাতে জিরো বসে গ্রাউন্ড করে ব্যালেন্স করতে হবে। মানে এরকম এরকম সার্কিট হতে পারে যে ধরো ইনভার্টিং টার্মিনালে এখানে আমার অনেকগুলো ইনপুট আসছে, ঠিক আছে, এরকম। বুঝতে পারছো কি? এখন আমার আর নন ইনভার্টিং এর কোনো ইনপুট নেই, কিন্তু নন ইনভার্টিং তে কি ব্যালেন্স করতে হবে না বলা হয়েছে? তখন আমরা এখানে ওই জিরো ভোল্টেজ দিয়ে যত রেজিস্ট্যান্স দরকার হবে ওই রেজিস্ট্যান্সটা বসায় ব্যালেন্স করব। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই সার্কিট মানে এই প্রবলেম গুলির কাজ হচ্ছে যে তুমি এই একই প্যাটার্নে ইকুয়েশন গুলিকে সলভ করে ওইগুলি এইভাবে ডিজাইন করে ফাইনাল এই সার্কিটটা দেখাবা, এবং এদের পসিবল যে ভ্যালু সেটা ম্যাথমেটিক্যালি সেটা ক্যালকুলেটর ইউজ করে হোক বা তুমি যেভাবে পারো এটা বের করে দেখাবা। দেন তোমাদের কাজ হচ্ছে যে এই রেজাল্ট গুলিকে, আমরা জানি যে আউটপুটটা অবশ্যই কি হতে হবে, লেস দেন ইকুয়াল প্লাস 15 এবং মাইনাস 15 এর মধ্যে হতে হবে না? জি স্যার, বায়াসিং হচ্ছে যেহেতু ভিসিসি এর কথা বলা হয়েছিল, এই রেজাল্টটা কি এর মধ্যে আছে? জি স্যার। তাহলে আমরা লিখবো যে যেখানে সবগুলো আউটপুট যেহেতু আউটপুট রেঞ্জের মধ্যে আছে, তাহলে ওই সার্কিটটা যে রেজাল্ট আসবে পারফেক্টলি সেটা শো করতে পারবে। বাট সাপোজ আমি একটা এক্সাম্পল বললাম যে এই পার্টিকুলার প্রবলেমে ধরো আমরা দেখলাম ক্যালকুলেট করে আমাদের এক্স এর ভ্যালু হচ্ছে 20, তাহলে আমাদের আসলে আমরা কত পাবো এক্স এর ভ্যালু এই সার্কিটের জন্য? স্যার 15। তাহলে আমরা যদি 15 ভোল্ট দেই, তাহলে দেখা যাবে যে এটা হচ্ছে অ্যাকচুয়াল রেজাল্ট, বাট আমরা পাচ্ছি হচ্ছে ওপেম এর লিমিটেশনের জন্য কত? 15। যখন এক্স এর ভ্যালু 15 হয়ে যাবে, এই 15টা তো আমি অন্য দুইটা ইকুয়েশনে পাঠাবো না,
যেখানে আমি ওয়াই বের করবো, Y বের। সেখান থেকে জেড বের করবো, তাহলে ওয়াই আর জেড এর ভ্যালু কি 4 আর 6 থাকবে, না এটাও চেঞ্জ হয়ে যাবে? 15 হয়ে যাবে স্যার। মানে এটা 15 হবে না, বাট এই 4 আর 6 হবে না, দেখবে এখানে অন্য ডিফারেন্ট ভ্যালু চলে আসবে। তারপর সার্কিটটাতে এররটাকে ক্যারি করে নিয়ে যাবে না? স্যার 15 কেন হবে না? ইনপুট তো আমরা 15 দিচ্ছি না এখন। ইনপুট তো আমরা 15 দিচ্ছি, বাট আমরা কথা হচ্ছে আমরা তো ওয়াই এর ইকুয়েশনে 15 দিলে যে 15 আসবে আমি তো জানি না। ইকুয়েশনে এক্স এর ভ্যালু 15 বসিয়ে দেখতে হবে যে কত আসতো। ও জি স্যার, জি স্যার। বাট আগে যেহেতু 20 ধরলাম যে আমি কিন্তু জানি না যে আমি এটা এক্সাম্পল বলছি, 20 বসালে যদি ধরতাম যে 4 আসতো, বাট এখন দেখা যাবে 4 আসবে না, যেহেতু 20 এর জায়গায় কত দিচ্ছ তুমি? 15। এখানে 6 আসলে এখন আর 6 আসবে না। তার মানে যদি না আসে তাহলে কি আমি এক্সাক্ট রেজাল্ট পাবো? না স্যার। তাহলে আমাদের এই কন্ডিশনটাকে ফুল মনে রাখতে হবে কি, যে যখনই কোনো একটা আউটপুট তার রেঞ্জের বাইরে চলে যাবে তখন আমাকে অবশ্যই প্রপার বায়াসিং করতে হবে। দ্যাট মিনস তোমাকে লিখতে হবে যে এই বায়াসিং রেঞ্জে হলে আমার সার্কিটের রেজাল্টে এরর হবে। দ্যাটস ওয়াই আমরা এই যে প্লাস মাইনাস যে 15 ভোল্টের বায়াসিং এর কথা বলা ছিল, এইটার রেঞ্জটাকে আমাকে চেঞ্জ করতে হবে। সো আমাকে এক্সাক্ট 20 ভোল্ট পেতে গেলে ওই ওপেমটা যেটা এক্স এর ভ্যালু বের করছে সেখানে বায়াসিং কি 15 দিলে চলবে, না 15 থেকে বেশি দিতে হবে? বেশি দিতে হবে স্যার। কত দিতে হবে? স্যার ম্যাক্সিমাম 20। তাহলে তখন আমাকে লিখতে হবে যে আমাকে এখানে প্লাস ভিসিএস এর ভ্যালুটা প্লাস 15 এর জায়গায় প্লাস 20 দিতে হবে, আদারওয়াইজ আমি রেজাল্ট পাবো না। এই কথাগুলি তুমি কন্ডিশন আকারে লিখে দিবে যদি এরকম কেস হয়। সো এটা কি বুঝতে পেরেছি? দেখো এখানে কোনো কনফিউশন আছে আর? এটা কখন হয় করব? যদি আমার কোনো রেঞ্জ বায়াসিং রেঞ্জের থেকে বেশি চলে আসে, তখন আমরা এই যে কন্ডিশনের কথাটা বলা আছে এই জিনিসটা অ্যাপ্লিকেবল করবো এবং লিখে দিব যে আমরা ওই ওপেম থেকে 20 করতে হবে। কি আমার সবগুলি ওপেমের ফেরো 20 ভোল্ট করতে হবে না, যেই ওপেমটা আমার রেজাল্টে ক্রস হতে শুধু সেটাকেই করতে হবে? স্যার চেক করে দেখতে হবে না, কারণ স্যার ওয়াই জেড যখন ইনপুট যাবে তখন তো দেখতে হবে আসলে ওখানে ডেফিনেটলি তো তুমি ওয়াই জেড এক্স এর তো ভ্যালু প্রথমেই বললাম যে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করবা, দেখলাম যে এক্স এর ভ্যালু এরকম আসছে ধরো সাপোজ, তাহলে আমি কোনটাতে চেঞ্জ করব? সবগুলিতে চেঞ্জ করব না, শুধু এক্স এরতে চেঞ্জ করলেই হবে? স্যার জেড শুধু স্যার এক্সচেঞ্জ করবো। হ্যাঁ বুঝতে পেরেছি। এখন যদি এরকম হলো যে এখানে হচ্ছে 20 আসছে, এখানে আসছে 18, তাহলে কোনটা চেঞ্জ করব? এক্স জেড দুইটাই। একদম ক্লিয়ার হয়েছে তাহলে? জি এই স্যার। জিনিসটা আমরা কখন লিখ বলবো? যদি বায়াসিং ক্রস করে তখন আমরা এই কন্ডিশনের কথাটা বলে চেঞ্জ করে ওটা দিব। কারণ তোমার লিমিটেশন তোমাকে ডিজাইনে বলা হয়েছিল, একটা কন্ডিশন ছিল যে তোমার বায়াসিং কত হবে প্লাস মাইনাস 15, বাট তুমি এই কন্ডিশনটাতে ফিক্স থাকতে পারছো না, কারণ তোমার রেজাল্টটা আসলে এই মধ্যে দিলে আসবে না। এটাই আসলে এখানকার মেন মানে বক্তব্য ছিল, যেটার উপরে বেস করে তুমি সার্কিটে মডিফিকেশন করবে। সো এটা কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে আমরা আবার একটা আগের টপিকে ব্যাক করি, যেটা আমি বলেছিলাম লাস্ট দিন বলতে পারিনি। হ্যাঁ আমরা এটা দেখেছিলাম না, মনে আছে? এই যে সার্কিট যেটাতে অ্যাপ্লাই করলাম এখন, এই রিলেটেড প্রবলেমও দেখেছিলাম, ঠিক আছে কি? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন এর আরেকটা টপিক ছিল যেটা বলেছিলাম যে টপিকটা বাদ চলে গেছে সেটা দেখি। সেটা হচ্ছে এটাকে বলা হয় কমন মোড রিজেকশন, ঠিক আছে? কমন মোড রিজেকশন কি? আমি এটা একদম প্রথমে বলেছিলাম যে ওপেম এর কিছু প্যারামিটারের মধ্যে যেমন পাওয়ার সাপ্লাই রিজেকশন রেশিও আছে, কমন মোড রিজেকশন রেশিও আছে। কমন মোড হচ্ছে এরকম যে এটা হচ্ছে একটা ওপেম, এই ওপেমে আমরা যেটা দুইটা ইনপুট দেওয়া যায়, আর ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারে যদি আমরা দুইটা ইনপুট একসাথে দিই, তো ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের কমন মোড রিজেকশনটা টেস্ট করা যায়। যে সাপোজ আমি যদি দুইটাতে আলাদা ইনপুট না দিয়ে দুইটাকে শর্ট করে দিয়ে একই ইনপুট দিই, অথবা দুইটাতেই সেম ভ্যালু ইনপুট দিই, তাহলে আমরা জানি যে এইটার থিওরিটিক্যাল আউটপুট কি হওয়ার কথা। এরকম একটা আউটপুট পেয়েছিলাম না আমরা ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের জন্য? জি স্যার। এখন দুইটাতেই যদি সেম ইনপুট দেয় আউটপুট কত হবে? 0। 0 হবে। বাট আমরা জানি যে এই কন্ডিশনটা তো তখনই ভ্যালিড হয় যখন এদের রেশিও ব্যালেন্স হয়। এরকম একটা কথা বলেছিলাম। আচ্ছা, এখন আমরা জানি যে আমাদের যদি
সবগুলি 1 কে বসাই সাপোজ, কিন্তু দেখা যাবে যে এদের মধ্যে অল্প ফ্র্যাকশনাল কিছু পার্থক্য থাকে। 1 কে বললেও কি এক্সাক্ট 1 কে থাকবে, দেখা যাবে কোনোটা হচ্ছে এরকম, কোনোটার ভ্যালু হচ্ছে এরকম, ঠিক আছে, আবার অন্য আরেকটার ভ্যালু ধরো এরকম, বিভিন্ন ভ্যালু হবে না 1 কে। আমরা তো এগুলিকে ভাবে 1 কে ধরে নিই নাকি, জি স্যার। কিন্তু এই যে অল্প ফ্র্যাকশনাল যে এরর হচ্ছে, এই যে এটা কত এরর, 1%, এরও কম। বুঝতে পেরেছো? এখানে ধরো 1%, এখানে ধরো সরি এখানে ধরো -1%, 1% কমে গেছে, এটা 1%, এটা হচ্ছে বেসিক্যালি 0.1%। এই যে এরর হচ্ছে এর জন্য এই জায়গায় রেজাল্টটা জিরো না হয়ে অন্য একটা ভ্যালু হয়ে যাবে। দেখা যাবে যে একটা হয় পজিটিভ বা নেগেটিভ একটা খুবই ছোট ভ্যালু দেখাবে এরর, ওইটা দিয়েই বোঝা যাবে যে এই সার্কিটটা কতটুকু বেটার। সিএমআর বা কমন মোড রিজেকশন যেটা, বা কমন মোড রিজেকশন রেশিও দিয়ে আমরা কোন ডিভাইসটা পারফেক্টলি কাজ করছে কিনা সেটা মেজার করতে পারি। তাই মেজার করার প্রসিডিউর কি, যে আমরা কমন মোড ইনপুট দিব, দ্যাট মিনস এই দুইটা টার্মিনালে যে কমন ইনপুটটা দিব সেটা উপরে দিব, এবং এই কমন ইনপুট দেওয়ার ফলে আউটপুটের যে ভ্যালু পাবো সেটাকে দিয়ে ডিভাইড করব, করলে যে ভ্যালুটা পাবো সেটাই হবে কমন মোড রিজেকশন রেশিও। দেন কমন মোড রিজেকশন রেশিও বের হয়ে গেলে আমরা এটাকে লগ স্কেলে যদি বসাই, দ্যাট মিনস 20 log 10 বেজে যদি বসে, তাহলে আমরা কমন মোড রিজেকশন পাবো, যেটা ডেসিবেল স্কেলে মেজার করা হয়। ঠিক আছে, আমরা এটা পড়েছিলাম কিন্তু, যে একটা আইডিয়াল ওপেমের জন্য কমন মোড রিজেকশন রেশিওর ভ্যালু কত হওয়া উচিত, মনে আছে তোমাদের? স্যার ল্যাবে ছিল। কত ছিল? ভুলে গেছি স্যার। হ্যাঁ, এই জন্যই বলছি, কারণ আমরা তো ওগুলি যখন বলি তখন শুনো না। এখানে আমি একটা ডাটা টেবিল দিয়েছিলাম, এই যে দেখো, দেখো তো কমন মোড রিজেকশন রেশিও এখানে আছে, দেখা যাচ্ছে এই যে লাস্টের থেকে থার্ড নাম্বারটা, স্যার ইনফিনিটি। এটা বলা হয়েছিল আইডিয়াল এর জন্য, আর প্র্যাকটিক্যালের জন্য কত বলা হয়েছে? 2 লাখ। এই যে এটা তো কমন মোড রিজেকশন রেশিও না, এই যে এটা কমন মোড রিজেকশন রেশিও। জি স্যার দিতে পারছে। কত? 90 ডেসিবেল। আচ্ছা, বুঝতে পেরেছি এবার। আচ্ছা, তার মানে কি 90 ডেসিবেল কিন্তু অনেক বড় ভ্যালু। তার মানে আমরা বলছি যে যেখানে এরর কম হবে সেখানে তাহলে আমার কি হবে, কমন মোড রিজেকশন রেশিও বেশি হবে না কম হবে? বেশি হবে স্যার। বেশি হবে। তার মানে যত কমন মোড রিজেকশন রেশিও যত বেশি পাবো, তত ডিভাইসটা ভালো বুঝবো। বুঝতে পেরেছি যে তত ডিভাইসটা পারফেক্টলি কাজ করছে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমরা এটা বের করার জন্য যেটা করব, যে আমরা বলেছিলাম যে ওপেম এর যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করেছে এরকম একটা জেনারেল ইকুয়েশন পেয়েছিলাম, এই ইকুয়েশনটা হেল্প নিয়ে আমরা কমন মোড রিজেকশন রেশিও বের করতে পারি। তো এই রিলেটেড দুইটা প্রবলেম আমি এখানে দিয়ে দিয়েছি, আমি জাস্ট এর সামারিটা বলে দিই, যেহেতু এটা দিয়ে দিব। দেখো খেয়াল করে, আমরা বলেছি যেহেতু কমন মোড রিজেকশন রেশিও, তার মানে কি দুইটা ইনপুটে সেম ইনপুট দিব না। তো আমরা এখানে ইনপুটকে আমরা অনেক সময় ভি দিয়ে রিপ্রেজেন্ট করি, অনেক সময় ই দিয়ে রিপ্রেজেন্ট করি। তা আমি দুইটাই এখানে ই দিয়েছি এই জন্য যাতে তোমরা বুঝতে পারো যে সবসময় বি হবে এমন কথা না, ইও হতে পারে। বুঝতে পেরেছি? তা দেখো দুইটাতে কি ইনপুট দিব, সেম না ডিফারেন্ট? সেম স্যার। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, আমরা জানি 4টা রেজিস্ট্যান্স ছিল, তার মধ্যে 3টা রেজিস্ট্যান্সের ভ্যালু সেম, বাট সামহাউ যদি ধরে নিই যে একটা রেজিস্ট্যান্সে 0.5% এরর আছে, মানে দ্যাট মিনস 0.5% ভ্যালুটা বাড়তি। তার মানে কোনো একটা ভ্যালু যদি 1 কে হয়, তার আরেকটা ভ্যালু 0.5% মানে হচ্ছে 1.5। এত কে। বুঝতে পেরেছি কি? জি স্যার। এই যেখানে যেটা লিখে দিয়েছি, তাহলে এই যে ভ্যালুগুলি আমরা দেওয়া আছে, এই ভ্যালুগুলি আমরা যে গিভেন একটু আগে যে ইকুয়েশন বললাম ওখানে যদি বসিয়ে দেই, তাহলে আমরা এটাকে সিম্পলিফাই করতে পারি বসিয়ে। ঠিক আছে, দেন আমরা যদি ক্যালকুলেট করে আসি, দেখো ফাইনালি গিয়ে দেখা গেল আউটপুটটা হওয়া উচিত ছিল কত, 0। কেন 0 হওয়া উচিত ছিল? কারণ তুমি তো দেখতেছো যে তুমি দুইটাতে সেম ইনপুট দিচ্ছ, যদি সেম ইনপুট দাও তাহলে কত হবে? দুইটাই একটু বলো, দুইটাই যেহেতু সেম তাহলে হওয়া উচিত ছিল 0, বাট 0 কি হয়েছে? জি না স্যার। হ্যাঁ, তার মানে এই ভ্যালুটার সাথে ইনপুটের ভ্যালুটা গুণ হয়ে গেছে, তার মানে একটা 0 ভ্যালু না। আচ্ছা, তাহলে আমরা কিভাবে বের করব? কমন মোড ইনপুটটাকে উপরে বসাবো, আর এই যে পার্থক্য হলো সেটাকে নিচে বসাবো।
দেন ভাগ করলে দেখবো যে একটা ভ্যালু পাচ্ছি। আচ্ছা, এই ভ্যালুতে আমরা কত পার্সেন্ট ইরোরের জন্য পেয়েছিলাম এখানে? 0.5%. 0.5% এর জন্য। তাহলে দেখো এই 400 যদি ফর্মুলায় বসি তাহলে দেখা যাচ্ছে আমরা পাচ্ছি 52 ডেসিবেল। আমি এগুলো ক্যালকুলেট করে দিয়েছি, তোমরা করে ভেরিফাই করে দেখতে পারো পরে। তার মানে যদি যে কোনো এই একটা রেজিস্ট্যান্স যদি 0.5% এরর হয় তাহলে দেখা যাচ্ছে আমরা 52 ডেসিবেল পাচ্ছি, এবং যার এই কমন মোড রিজেকশন রেশিওর ভ্যালু হচ্ছে 400। আচ্ছা, তাহলে আমরা এটা একটা প্রবলেম দেখলাম। এই প্রবলেম দিয়ে তাহলে কি যদি R3 তে এরর না হয়ে R1 এ এরর বলতাম তাহলে কি করা যেত না? স্যার হ্যাঁ বলো। স্যার 90 ডেসিবেল কি কখনো ক্রস করবে না? প্র্যাকটিক্যালি আমরা 90 ডেসিবেল পর্যন্ত ম্যাক্সিমাম পাওয়া যায় সেটা বলছি। মানে ডিভাইসটা যেভাবে বানানো আছে যে সর্বোচ্চ 90 ডেসিবেল মতো পাওয়া যায়। 90 ডেসিবেলও হবে না, এর থেকে কম হবে, বাট সর্বোচ্চ এত পাওয়া যেতে পারে। এটা কি তাহলে বুঝতে পেরেছি? এখন আমি কি সবসময় R3 তে এরর হবে, R2 তে বা R1 এ হতে পারে না? পারে স্যার। হ্যাঁ, তাহলে আমরা কি এই একই ইকুয়েশন ফলো করে এটা করতে পারবো? দেখো আমাদের কনফিউশন থাকলে বলো, এই জন্য জিজ্ঞেস করছি। ভাই রিলেটেড কোশ্চেন থাকলে সেটাও জিজ্ঞেস করো। R3 তে হয়েছে দেখে আমরা R3 ভ্যালু এরকম নিয়েছি। যদি আমি এটাকে বলতে এটা R3 না এটা R2, তাহলে আমি এখানে R2 বলে এই জায়গায় R2 এর জায়গাটা বসাতে পারবো না তখন ওই ভ্যালুটা? তাহলে কি এই ভ্যালু আসবে না ডিফারেন্ট একটা ভ্যালু আসবে? ডিফারেন্ট স্যার। হ্যাঁ, তাহলে আমরা ওইটার জন্য ক্যালকুলেট করব। আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা কম্পারিজন দেখাতে যাচ্ছিলাম যে ওকে R3 তে আমরা শুধু এরর নিয়েছি, তাও 0.5%। সেকেন্ড আরেকটা প্রবলেম আমি এখানে দিয়েছি, এইটাতে আরো অনেক কম ধরা হয়েছে, মানে R3 তে আমরা ধরেছি বাট 0.5% তো না, 0.05%, মানে আরো এরর কমে দিয়েছে 10%, মানে 10 গুণ কমে গেছে। তাহলে আমাদের রেজাল্টে কি হচ্ছে? তাহলে আমরা সেম প্রসেসে আগাচ্ছি। দেখো যদি আগাও লাস্ট থেকে আমরা এরকম ভ্যালু পাচ্ছি। তাহলে এখানে কমন মোড রিজেকশন বের হয়েছে রেশিও 4000, আর CMR যেটা কমন মোড রিজেকশন যেটা সেটা পেয়েছে দেখো কত, 72 ডেসিবেল। তাহলে দেখো এরর যত কমছে CMR এর ভ্যালু কি বাড়ছে না, বা CMRR এর ভ্যালু কি বাড়ছে না? জি স্যার। তার মানে কি, তাহলে কি আমরা এটা বুঝতে পারলাম যে ডিভাইসে এরর যত কম হবে তার CMR এর ভ্যালু তত বেশি হবে, অথবা CMRR এর ভ্যালু তত বেশি হবে। তাহলে যে ডিভাইসের CMRR অথবা CMR দুইটার ভ্যালুই বেশি সেটাকে আমরা বলবো কি ভালো ডিভাইস। আর যদি দুইটা ডিভাইস তোমাকে দেওয়া হলো এবং দুইটার এরকম ডাটা দেওয়া হলো তাহলে তুমি কি ওখান থেকে কম্পেয়ার করে বের করতে পারবে না যে কোন ডিভাইসটা বেটার? জি স্যার। আচ্ছা, তা আমরা এখানে প্রবলেম দেখানোর জন্য শুধু একটা রেজিস্ট্যান্সই এরর ধরেছি। সাপোজ এমন হতে পারে আচ্ছা R3 তে এত পার্সেন্ট এরর আর R4 তে এরকম না, R4 তে বলা হলো সাপোজ R4 এর ভ্যালুতে হচ্ছে এত পার্সেন্ট এরর, ঠিক আছে? সো তাহলে কি করা যাবে না? দুইটা জুড়ে ডিফারেন্ট পার্সেন্টে এরর থাকে, সব রেজিস্ট্যান্স তো সেম মানের না। সো করা যাবে কি এটা? স্যার। সো এটা এরকম বিভিন্ন ভ্যালুর জন্য নিজেরা প্র্যাকটিস করবা। ওকে, তাহলে এটা ছিল। আর এরপরে আমাদের আসলে খুব একটা টপিক বাদ নাই, তবে কিছু টপিক গেছে যেটা টোটালি সেলফ স্টাডি, এটা লাস্টের দিকে আছে, এটা আমি দিয়ে দিব। এটা থিওরিটিক্যাল জিনিস, আর এখান থেকে দুইটা জিনিস তোমাদের পড়ে নিতে হবে, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে একটা হচ্ছে লগ অ্যাম্পলিফায়ার, এটা কিভাবে ডেরিভেশন হচ্ছে, অ্যান্টি লগ অ্যাম্পলিফায়ার খুবই সিম্পল জিনিস, এবং মাল্টিপ্লিকেশন এটা আমরা দিয়ে দিব। আর লাস্টে কিছু থিওরিটিক্যাল কথা আছে, ছোটখাটো কিন্তু ম্যাথ আছে, এটা আমি আর দেখাবো না, এটা তোমাদের নিজের থেকে পড়ে নিতে হবে। আর এর বাদে এরকম বড় কিছু প্রবলেম আছে, এটা আমি আজকে এবং নেক্সট ক্লাস মিলে দেখিয়ে দিব। ওকে, তো আমরা আজকে আর এগুলো দেখতে পারবো না যেহেতু মেবি সময় নাই। তা আমরা এই জিনিসটা করার আগে যেটা প্রসেসটা দেখে নিব যে এই জিনিসটা কিভাবে করা যায়। আচ্ছা, আমাদের অনেক সময় এরকম হতে পারে যে আমাদের ইন্টিগ্রেশনও করতে হয় আবার অ্যাডিশনও করতে হয়, এরকম দেখেছো না? যদি আমরা কোনো একটা সার্কিটে ইন্টিগ্রেশনও করতে হচ্ছে আবার অ্যাডিশনও করতে হয়, তা তুমি কি করবা? ধরো তোমাকে একটা এরকম প্রবলেম দেওয়া হলো, দেখা যাচ্ছে কি যে করতে হবে এগুলি, প্রথমগুলিকে ধরো V1 কে দেখো একবার ইন্টিগ্রেট করতে হবে,
দেন আবার V2 কে ইন্টিগ্রেট করতে হবে, আবার V3 কে ইন্টিগ্রেট করতে হবে, দেন এদেরকে যোগ করতে হবে। আমরা যদি টিপিক্যাল নিয়মে জানি তাহলে এই সার্কিটটা করতে গেলে আমাদের কয়টা ওপেম লাগবে? 3টা স্যার। কেন 3টা লাগবে? প্রথমটাকে ইন্টিগ্রেট করতে গেলে তোমার কয়টা ওপেম লাগবে? এটা একটা ইন্টিগ্রেশনের রেজাল্ট না? এখানে কয়টা ইন্টিগ্রেটর আছে দেখো তো, কয়বার ইন্টিগ্রেশন হচ্ছে? 3বার স্যার। 3বার। তো 3বার ইন্টিগ্রেশন করতে গেলে তোমার কয়টা ইন্টিগ্রেটর লাগবে? 3টা। 3টা। তা 3টা ইন্টিগ্রেটর বানাতে তোমার কয়টা ওপেম লাগবে? আমরা কি ইন্টিগ্রেটর সার্কিট ভুলে গেছি? স্যার 6 না? আমরা ইন্টিগ্রেটর দেখেছিলাম না, যে এরকম মনে আছে? এই যে এটা একটা ইন্টিগ্রেটর, এই এখানে কয়টা ওপেম আছে? স্যার 3টার জন্য তো স্যার 3টাই লাগবে। হ্যাঁ, সেটাই তো আমি জানতে যাচ্ছি, সেটা তো তোমরা বলছো না। 3টার জন্য কয়টা লাগবে? 3টা লাগবে। এখন ঠিক আছে? আচ্ছা, কিন্তু আমার এখানে খেয়াল করে দেখো, এখানে কি আমি শুধু 3টা ইন্টিগ্রেশন করছি না, ইন্টিগ্রেশন করার পরে এদেরকে আবার সবগুলি বিয়োগ করছি। অথবা বিয়োগ করো না, তুমি ধরলাম এগুলো সবগুলো যোগ করছো। আমার কথা কি বোঝা যাচ্ছে? তা যোগ বা বিয়োগ করার জন্য কি ইন্টিগ্রেটর যোগ বিয়োগ করতে পারবে, নাকি আমাকে আবার অ্যাডার ইউজ এটা লাগবে স্যার একটা। তাহলে ওপেম কয়টার লাগবে যদি তুমি এই পর্যন্ত যে নলেজ আছে তোমার, এটা যদি ডিজাইন করতে হয়? 3টা। 3টা ওপেম দিয়ে তুমি 3টা ইন্টিগ্রেটর বানাবা, দেন একটা ওপেম দিয়ে অ্যাডার বানাবা। যদি অ্যাডার বানানোর পরে দেখা যায় যে প্লাস মাইনাস মিলতেছে, তাহলে তো ভালো, না মিললে আবার আরেকটা ইনভার্টার লাগবে সাইন মিলানোর জন্য। বুঝতে পেরেছি? তার মানে অ্যাটলিস্ট 4টা ওপেম লাগবে। বুঝতে পেরেছি তাহলে? জি স্যার। আচ্ছা, আমরা যেটা জানতে যাচ্ছি, করতে যাচ্ছি এখানে, বেসিক্যালি হচ্ছে যে আমরা এরকম কাজ চাইলে একটা ওপেম দিয়েই শেষ করে ফেলতে পারি। কি হবে? আমরা যদি সার্কিটে মডিফিকেশন করি, যে একটা ইন্টিগ্রেটর, আমরা যদি খেয়াল করে দেখো, আমি যদি এখানে কিছু জিনিস মুছে দেই, তাহলে এটা একটা সিম্পল ইন্টিগ্রেটরের মতো দেখতে। দেখো তো এটা কি সার্কিট, দেখো তো এখন। ইন্টিগ্রেটর। কয়টা ইন্টিগ্রেটর এখানে? একটা। একটাই। একটা। আচ্ছা, আমরা লাস্ট দিনে সুপার পজিশন থিওরেমের কথা বলেছিলাম। জি স্যার। তা আমরা, এটা হলো আরেকটা ইন্টিগ্রেটর। তা আমরা যদি এভাবে সুপার পজিশন থিওরেম ইউজ করতে পারি, অথবা আমরা চাইলে ওই কারেন্টের ফর্মুলা ইউজ করতে পারি। আচ্ছা ঠিক আছে, এর যে কারেন্ট, এর কারেন্ট, প্রত্যেকের কারেন্ট এসে তো সাম হবে, যেটা অ্যাডারে ছিল। বাট ফিডব্যাক রেজিস্ট্যান্সের জায়গায় যদি আমরা একটা ক্যাপাসিটর বসিয়ে দিই, তাহলে এটা একবারে একটা ইন্টিগ্রেটর অ্যাডারের মতো কাজ করবে। তার মানে সে প্রত্যেকটাকে ইন্টিগ্রেট করবে, ইন দ্য মিন টাইম এদের অ্যাডিশন করবে। শুধু পার্থক্য কি হবে? ফাইনাল এক্সপ্রেশনে সবগুলি ইনপুট যেহেতু পজিটিভ, সবগুলি পজিটিভ হিসেবে ইন্টিগ্রেশন হবে। এই দুইটার ভাগ রেশিও তাদের গেইন হিসেবে আসবে, যেটা ইন্টিগ্রেটরের সাথে মিলে। বাট একটাই পার্থক্য হবে, যে আগে যেহেতু শুধু একটার সময় মাইনাস আসতো, এখন সবগুলির সামনে মাইনাস আসবে। দ্যাট মিনস সবগুলি মিলে একটা মাইনাস হবে। তা আমাদের এখানে যে ফাইনাল এক্সপ্রেশনটা যেটা আমরা দেওয়া আছে এখানে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে এই পার্টিকুলার সার্কিটের জন্য আউটপুটের ইকুয়েশন। এটা আমি আর ডেরাইভ করে দেখাইনি, এটা মনে রাখলেই হবে। তার মানে এটা একটা ইন্টিগ্রেটরের মতো কাজ করবে। যতগুলো তুমি ব্রাঞ্চ অ্যাড করবা, এইগুলি গুণফলগুলি হচ্ছে ওই যে 1/RF হিসেবে আসবে তাদের গেইন হিসেবে। আর ফাইনালি একটা মাইনাস সাইন আসবে, যেহেতু এটা কোন মোডে চালাচ্ছি, ইনভার্টিং না নন ইনভার্টিং, দেখো তো। ইনভার্টিং স্যার। ইনভার্টিং হলে আমরা দেখছি না প্রত্যেকটা ইনভার্টিং সার্কিটের সামনে একটা কমন মাইনাস চলে আসে, এখানেও একটা মাইনাস আসবে। তাহলে আমরা এভাবে 4টা ওপেমের কাজ একটা ওপেম দিয়েই করতে পারছি না। কথা কি বুঝতে পারছো? তাহলে আমাদের যদি এরকম মাল্টিপল ইন্টিগ্রেশন এবং ওগুলোর যোগ বিয়োগ থাকে, তাহলে আমরা এরকম একটা ইন্টিগ্রেটর অ্যাডার, দ্যাট মিনস এই মডিফাইড যে ইন্টিগ্রেটর সার্কিট আছে এটা ইউজ করে ওই সেম কাজটা করতে পারি। ক্লিয়ার? এখন দেখো, এটা যদি ইন্টিগ্রেশন হয়ে করতে পারে, তাহলে ডিফারেন্সিয়েশন যদি করতে হয়, তাহলে আমাদের কি করা যায়? কি করব?
যদি আমরা ডিফারেন্সিয়েট করতে চাই যে একটা না অনেকবার ডিফারেন্সিয়েট হবে, তাহলে কি করা যায়? দেখি তোমাদের আইডিয়া কি। মানে কিভাবে আমরা এই টাইপের অনেকগুলো ডিফারেন্সিয়েশন একবারে করতে পারি? যে সাপোজ যদি তোমাকে বলা হলো যে এরকম একটা সার্কিট, তাহলে কিভাবে করা যায়? যদি তোমরা এই কনসেপ্টটা বুঝো, আর রেজিস্ট্যান্স থেকে ক্যাপাসিটর দিয়ে দিলেই হবে না? রেজিস্ট্যান্স গুলিকে ক্যাপাসিটর দিয়ে দিব, আর ক্যাপাসিটরটা কি করব? রেজিস্ট্যান্স মানে তাহলেই হয়ে যাবে মনে হচ্ছে। ইন্টিগ্রেটরের হ্যাঁ, তাহলেই আসলে হয়ে যাবে। বুঝতে পেরেছো তাহলে কনসেপ্টটা? দেখো, বুঝতে পেরেছো? জি স্যার। কারণ এটা যদি করলে ইন্টিগ্রেশন হয়, তো আমি যদি এখানে প্রত্যেকটার সামনে একটা করে ক্যাপাসিটর দেই আর এখানে একটা রেজিস্ট্যান্স দেই, তাহলে খেয়াল করে দেখো ইন্ডিভিজুয়াল যে কারেন্ট গুলি হবে সবগুলি কি হবে? যোগ হবে না? দেন তুমি তো এখান থেকে একবারে বের করতে পারবা, সো এইভাবে করতে পারবা। বাট তোমাদের জন্য একটা বাসার কাজ, এটা নোটে কোথাও দেওয়া নাই, এটা আমি লিখে দিচ্ছি, তোমরা তুলে নিবে। তোমাদের একটা এরকম সার্কিট ডিজাইন করতে হবে যেখানে তুমি ম্যাক্সিমাম দুইটা ওপেম ইউজ করতে পারো, ম্যাক্সিমাম। ঠিক আছে, আমি ইকুয়েশনটা লিখে দিই, তোমরা খেয়াল করে দেখো। আচ্ছা, এভাবেই লিখে দিই। এখানে লিখে 2v1 প্লাস 3 ইন্টিগ্রেশন অফ প্লাস 4 dv3/dt, দ্যাট মিনস এরকম একটা কিছু। এই ইকুয়েশনটা তুমি ডিজাইন করবা, সর্বোচ্চ তুমি দুইটা ওপেম ইউজ করতে পারবা। এটা করা যায় কিভাবে এটা চিন্তা করে আমাকে বলবা নেক্সট ক্লাসে। ইকুয়েশনটা লিখে নিয়েছো? এটা কিন্তু নোটে নাই। এই রিলেটেড যদি কোশ্চেন থাকে সেটাও জিজ্ঞেস করতে পারো। স্যার, হ্যাঁ, স্যার ইন্ডিকেটরের গেইনটা যে কিভাবে বের করে এটা আরেকবার দেখালে ভালো হতো। ইন্টিগ্রেটরের গেইন সাথে যেটা থাকবে এটাকে ইকুয়াল ধরবো হচ্ছে -1/RC এর সাথে। এই যে যেটা সামনে থাকে এটা হচ্ছে তার গেইন, বাট একটা মাইনাস এক্সট্রা আসবে যেহেতু ইনভার্টিং মোডে আছে। তার মানে তুমি মাইনাসটাকে দূর করতে গেলে ইনভার্টার ইউজ করতে হবে। বাট তুমি এই যে 3 যেটা আছে এখানে দেখা যাচ্ছে, এই 3টাকে এই RC সাথে মিলিয়ে তুমি আর এবং সি এর ভ্যালু সিলেক্ট করে একটার ভ্যালু ধরলে আরেকটার ভ্যালু কত করতে হবে 3 করার জন্য বের করে ফেলবা। সো এইটা তোমাদের বাসার কাজ, আমি আবার বলছি এটা আমি করে দিব না। হ্যাঁ, তবে পরীক্ষায় এরকম কোশ্চেন আসতে পারে যে এই টাইপের ইকুয়েশনকে এই দুইটা ওপেন দিয়ে কিভাবে ডিজাইন করা যায়। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এটা তাহলে বাসায় প্র্যাকটিস করবা। আর আরো মডিফাই বলে দেই, আমি একটা সামনে আর একটু চেঞ্জ করে দিচ্ছি। সেম প্রবলেমটা যেখানে দুইটা না একটা ওপেন দিয়ে করা যাবে, পুরো ইকুয়েশনটা একটা ব্র্যাকেটের ভিতরে সামনে একটা মাইনাস, এই ইকুয়েশনটা দুইটা না একটা ওপেন দিয়ে করতে হবে। কিভাবে করা যায় এটাও দেখবা। তারপরে যে ইকুয়েশনটা ফার্স্টে দিয়েছিলাম তার সামনে একটা মাইনাস দিব, ওইটাই হবে আউটপুট। এই পুরো জিনিসটা একটা ওপেন দিয়ে করা যাবে, কিভাবে করা যায় সেটাও দেখবা। ঠিক আছে, ওকে, তাহলে মুছে দিলাম এটা। ওকে, তাহলে আজকে মোটামুটি শেষ। তবে লাস্ট একটা জিনিস বলে দেই, এটা আমরা নেক্সট দিন লাগবে, তাই এই জন্য এখনই বলে দিচ্ছি। এটা কি বলি দেখো তো, এটা কি আমরা জানি? এখানে ভি ইনপুটের কি করা হচ্ছে? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন। এটা যেহেতু টি, টি মিনস কি? ফাংশন এখানে হ্যাঁ, মানে টাইম ডিপেন্ডেন্ট ফাংশন, এই জন্য আমরা এটাকে বলছি টাইম ডোমেইন। এটাও টি ডিপেন্ডেন্ট না? দেখো তো,
জি স্যার। এই জন্যই তো তুমি ডিটি রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে পারছো বা ইন্টিগ্রেট করতে পারছো। যদি এটা টাইম ডিপেন্ডেন্ট না হতো তুমি কি করতে পারতা? আমরা এরকম শিখেছিলাম না, ফিজিক্স বা ইয়েতে করেছো না, ডিএল এর রেসপেক্টে করা হয়। এল বলতে আমরা কি বোঝাতাম? লেন্থের অ্যাক্রসে। টাইমের রেসপেক্টে হিসেবে করা যাচ্ছে না। আচ্ছা, তার মানে যদি কোনো সিগন্যাল এরকম টাইম ডোমেইনে থাকে তখন আমরা ইন্টিগ্রেশন করলে কি করি, এরকম ভাবে লিখি, আর ডিফারেন্সিয়েশন করলে এইভাবে লিখি। বাট এইটাকে যদি তুমি আরেকবার ইন্টিগ্রেট করতে তাহলে কি করতে? এখানে আরেকটা সাইন দিতে, এখানে আরেকটা ডিটি লেখা আসতো। জি স্যার। এটাকে যদি দুইবার ডিফারেন্সিয়েট করতে তখন কি বলতো তুমি? ডিএ স্কোয়ার ভিআই স্কয়ার আসতো স্যার। বাই ডিটি স্কোয়ার। এখন আমাকে বলো, এই টাইপের ইকুয়েশন সলভ করা অনেক কমপ্লেক্স না? যেহেতু দুইবার ইন্টিগ্রেশন, দুইবার ডিফারেন্সিয়েশন আছে, তা অনেক সময় এই টাইপের গুলি ল্যাপ্লাস ডোমেনে করা হয়। তা আমাদের এখানে জাস্ট নলেজটা লাগবে, আমাদের কোনো কনভার্সন কোনো কিছুই করতে হবে না। আচ্ছা, তার মানে আমরা যেটা বোঝাতে যাচ্ছি যে এই জন্য আমাদের ইলেকট্রিক্যালের অনেক সার্কিটের সলিউশন বের করার জন্য ল্যাপ্লাস ডোমেনে ওইটার সলিউশন বের করা হয়। ল্যাপ্লাস ডোমেনে কি, যে টাইম ডোমেনে যেখানে ইন্টিগ্রেশন সাইন আমরা বুঝি, ল্যাপ্লাস ডোমেনে বুঝি যে ওই ইনপুটটাই যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার ফরম্যাটে থাকে, দ্যাট মিনস ওই ইনপুটটা যদি এস ডোমেনে থাকে, ওর সাথে একটা 1/s গুণ থাকা মানেই বুঝবো যে এটা মানে একটা ইন্টিগ্রেশন। তার মানে কোনো একটা ইনপুট যদি এস ডোমেনে থাকে তার সাথে 1/s যদি থাকে, তাহলে আমরা এটা কি বুঝবো? কি বললাম এটাকে? ইন্টিগ্রেশন। আচ্ছা, তাহলে 1/s স্কোয়ার বললে কি বুঝবো তাহলে? ডিফারেন্সিয়েশন স্যার। কি হবে? 1/s মানে কি? স্যার দুইবার ইন্টিগ্রেশন করছে স্যার। একবার ইন্টিগ্রেশন, আরেকবার 1/s মানে কি? স্যার দুইবার ইন্টিগ্রেশন। তার মানে ডাবল ইন্টিগ্রেশন। দ্যাট মিনস তুমি যদি এরকম কিছু করো, বুঝতে পারছি কি, তখন আমরা এটাকে বলবো কি 1/s স্কোয়ার বিআই এস ডোমেন। বুঝতে পেরেছি কি এবার? আচ্ছা, সিমিলার ভাবে কোনো কিছু যদি এরকম ফর্মুলা থাকে যেটাকে আমরা ডিফারেন্সিয়েশন বলি, সরি, তখন আমরা এটাকে যদি ল্যাপ্লাস ডোমেনে নিয়ে যাই, তাহলে আমরা এটার ল্যাপ্লাস ডোমেনে কিভাবে লিখতে পারি, যে ইনপুটটার সাথে শুধু একটা এস এর টার্মটাকে গুণ করে দিব। কোনো জায়গায় যদি একটা এস অপারেটর গুণ হিসেবে থাকে, তাহলে আমরা এটাকে কি বুঝবো? কি হচ্ছে এখানে একবার কি বলা যায় এটাকে? স্যার একবার ডিফারেন্সিয়েশন। একবার ডিফারেন্সিয়েশন। আর যদি এখানে এস কিউব বলি তাহলে কি বুঝবো? তিনবার ডিফারেন্সিয়েশন। তাহলে এই বেসিক জিনিসটা কি বুঝতে পারলাম? ওকে, তাহলে এইভাবে আসলে অনেক সময় ইলেকট্রিক্যালে আমাদের অনেক কিছু ল্যাপ্লাস ডোমেনে থাকে। তা আমরা এটা দিয়েও সার্কিট ডিজাইন করা যায়, এটা আমরা নেক্সট দিন দেখবো। আজকে এই পর্যন্তই। তোমরা একটু কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, ঠিক আছে? আমি ক্লাস শেষ করে দিচ্ছি, কিন্তু তোমরা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আর আরেকটা কথা বলে দিই, আমি মনে করি তোমরা অবশ্যই অন্য ক্লাসের সাথে কথা বলে তোমরা কুইজের ডেটটা ফাইনাল করে ফেলবা, ঠিক আছে?